আপনি যদি জেগে ঘুমান আপনাকে তো জাগানো যাবে না। আপনি যদি বুঝতে না চান আপনাকে বোঝানো যাবে না। আপনার এক একটা সিদ্ধান্তের পেছনে যদি ভিন্ন আলটেরিয়ার কোনো মোটিভ থাকে তাহলে আসলে আপনাকে যাই বোঝানো হোক না কেন সেটা আপনি বুঝবেন না। তো এই সকল কিছুই এক্ষেত্রে আমার মনে হয় একসাথে কাজ করেছে। আপনি দেখুন ৮৪টা ধারা ছিল জুলাই সনদে, এর মধ্যে ৩৪টা সংবিধান সংক্রান্ত, আর বাকি যেগুলো সেগুলো অর্ডিন্যান্স দিয়ে কিংবা সেগুলো আইন একটু সংশোধন করে সেগুলো করে ফেলা যায়। তো সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো দ্বিমতের জায়গা আমরা দেখতে পাচ্ছি না। সমস্যা হচ্ছে সেই ৩৪টা সাংবিধানিক ধারা নিয়ে, যেই ধারাগুলোর ব্যাপারে বিএনপির একটা স্পষ্ট বক্তব্য আছে। এই সরকারটি কিন্তু এই সংবিধানের অধীনে গঠিত হয়েছে। ১০৬ অনুচ্ছেদের যে রেফারেন্সের কথা আপনি বলছেন, সেই ১০৬ অনুচ্ছেদ কিন্তু এই সংবিধানেই আছে। তো এই সরকার কিন্তু নিজেকে বিপ্লবী সরকার বলে দাবি করে নাই কখনো। তো আপনি যেহেতু একটা সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছেন, সেই সংবিধান অনুযায়ী আপনাকে যদি কোনো সাংবিধানিক পরিবর্তন আনতে হয় তাহলে আর্টিকেল 142 অনুযায়ী 2/3 মেজরিটি অফ দি পার্লামেন্ট আপনার দরকার। এখন রাজনৈতিক দলগুলো যেহেতু একটি ঐক্যমতে এসছে যে ঠিক আছে, যেই ক্ষমতায় যাক আমরা সংবিধানের এই 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 জায়গায় পরিবর্তনগুলো আনবো। তো এই ঐক্যমতের ভিত্তিতে যেই ক্ষমতায় যাক তার কিন্তু 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবার দরকার নাই। সে যদি সিম্পল মেজরিটিতেও ক্ষমতায় যায় তারপরেও কিন্তু অন্যান্য দল তাকে সেই ঐক্যমতের যেই জায়গাগুলো, ঐক্যমতের যেই প্রভিশন বা আর্টিকেলগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো সংবিধানে সংযোজন করা যাবে, বিকজ ওই 2/3টা তখন অন্য দলের কাছ থেকে সাপোর্ট নিয়েও করা যাবে। এক। দুই হচ্ছে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার। এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা কে দিবে, কার কাছ থেকে আসবে? প্রধান উপদেষ্টা, যিনি এখন প্রাইম মিনিস্টার র্যাঙ্কের মানে পর্যায়ে উনি দায়িত্ব পালন করছেন, কিন্তু একজন প্রাইম মিনিস্টারের তো এই পাওয়ার নাই। কনস্টিটিউশন এককভাবে পরিবর্তন করবার ক্ষমতা তো একজন প্রধানমন্ত্রীর থাকে না, সেই অর্থে একজন উপদেষ্টারও থাকবে না, প্রধান উপদেষ্টারও এই ক্ষমতাটা থাকবে না। তো তাহলে এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা কে দিবে? এক। দুই হলো এই অর্ডারটা কার উপরে অ্যাপ্লিকেবল হবে, এটা কার উপরে, কাকে আপনি অর্ডারটা করবেন, কার উপরে এটা অ্যাপ্লাই করবে? তো এই কথাগুলোর কিন্তু কোনো স্পষ্ট উত্তর আমি অন্তত একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, কিন্তু আমরা যখন ১০৬ নিয়ে কথা বলছি, আপনি জানেন যে ১০৬-এর অধীনে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এই সরকার গঠন করা নিয়ে একটা প্রশ্ন এসেছে। সেখানে জামায়াতের একজন নেতা বলেছেন যে এই সরকার আসলে ইলিগ্যাল, অবৈধ। তো সেই জায়গা থেকে আমি আসবো আপনার কাছে, প্রশ্নটা আসেই যে যদি এই সরকারের লেজিটিমেসি না থাকে তাহলে তার কাছ থেকে আমরা যে আইনি ভিত্তি চাইছি এটা আসলে কতটা কন্ট্রাডিক্টরি? অ্যাবসলিউটলি জেসিন আপা, যদি এই সরকারটা অবৈধ হয়, কারণ বলা হচ্ছে ১০৬-এ ওপেন হিয়ারিং হয় নাই, ১০৬-এর শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের স্বাক্ষর আছে সেখানে এবং বিচারপতিদের স্বাক্ষর আছে, এবং ১০৬-এ শুধুমাত্র সেই বিষয়গুলো আপনি সুরাহা করতে পারবেন যেগুলো আইনে আছে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট বিষয়টি আমাদের সংবিধানেই নাই, আইনেই নাই, সো আপনি আসলে যে জিনিসটা এক্সিস্টই করে না সেটা আপনি ১০৬ রেফারেন্স কিভাবে চান? এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি জামাত তুলেছে। সো এই প্রশ্নগুলো যদি আপনি ধরেন তাহলে আপনি এই ঐক্যমত কমিশন বলেন, এই ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত বলেন, এই যে আমার ভাই একটু আগে বললেন যে তাহলে এতদিন আমরা একসাথে বসে কি পেলাম, অশ্বডিম্ব, তাহলে কিন্তু সত্যি সত্যি পুরোটা অশ্বডিম্ব হয় এবং গত এক বছর একটা আস্ত অশ্বডিম্বে পরিণত হয়। এখন আপনারা সেই জায়গায় নেবেন কিনা দেশকে, সেই সিদ্ধান্তটাও আসলে এখন আপনাদের। আর এর ফাঁকে আমি একটু মনে করিয়ে দিই, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কয়েকদিন আগেই বলেছেন সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করাটা কারোর জন্য মঙ্গল হবে না, কারণ এমন সব প্রশ্ন তখন সামনে আসতে থাকবে যেগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের সত্যি বিপদের মধ্যে পড়তে হবে, অন্ধকারের মধ্যে পড়ে যেতে পারি আমরা।